ময়দান, কিংকং এবং বং অফ ইস্ট বেঙ্গল, ধৈর্যের অভাব সব জায়গায়। আমি এই অডিওটাতে তিনটে বিষয় নিয়ে ছোবো। এক, অবশ্যই এই মুহূর্তে বেরোনো একটা হিন্দি সিনেমা ময়দান। দ্বিতীয়, একটা হলিউডের মুভি কিংকং অ্যান্ড গডজিলা, ওরকম কি একটা যেন নাম। এবং 3 নম্বর হলো ইস্ট বেঙ্গলের ফ্যানদের কিছু সমস্যা, যেটা অবশ্য একটা সামাজিক সমস্যা। এবং তিনটে বিষয় একসাথে ছোবো হালকা করে, যেহেতু কিছু কিছু ব্যাপারে আমি এদের মধ্যে সিমিলারিটি খুঁজে পেলাম, মানে প্যারালালস। সবার আগে একটা জিনিস বলি, আমাকে অনেকে ইস্টবেঙ্গল ফ্যান বলছে, যারা আমি যে টুইটার ফোরামটার সাথে যুক্ত, সেখানে লেখালেখি করি, যে আমি কেন বিষ্ণুর একটা আরএফডিএলে করা গোলের প্রশংসা করিনি বা গোলটা শেয়ার করিনি। কেন শেয়ার করিনি তার কারণ আমি একজন দুজনকে বলেছি। দেখুন, বিষ্ণুর খেলা অনেক ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো আমি যখন বলি, তখন ত্রুটি উইথ রেলিভেন্স টু আইএসএল। এমন অনেক প্লেয়ার থাকে যার কিছু মারাত্মক ত্রুটি থাকে, যে ত্রুটির মাধ্যমে সে ধরুন লেসার লেভেলসে ভালো করবে, কিন্তু হায়ার লেভেলে গিয়ে সে ফেসে যাবে। মানে লেসার লেভেলে সে ধরুন রাজকীয় আচরণ করবে, কিন্তু সেই ত্রুটির ফলস্বরূপই সে হায়ার লেভেলে ফেল করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণু কিন্তু আইএসএলের শেষ কয়েকটা ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি। মানে আপনারাই বলছেন, মানে আপনারা যারা বিষ্ণুর ভক্ত, এবং আমি তো একটা ম্যাচ মাঠে ছিলাম, যেহেতু এই মুহূর্তে আমি কলকাতায় রয়েছি, মানে একটা ব্যক্তিগত কাজে আসতে হয়েছিল। তো বিষ্ণুকে আমি দেখেছি যে মানে পাবলিক গালমন্দ করছে, এবং হাফ টাইমের মধ্যে ওকে তুলে নিতে বাধ্য হচ্ছে কোচ। কেন, সেই বিষয়ে আমি আর বলবো না। কেননা আমার মনে হয়েছে যে বিষ্ণুকে যেভাবে প্রমোশন দেওয়া হয়েছে তার মধ্যে সততার অভাব ছিল। সুতরাং বিষ্ণুর উপকার করার আমার কোনো দায়ভার নেই। প্রথমত আমি তো বিষ্ণুর পেড কনসালটেন্ট নই, তো আমি আগ বাড়িয়ে তার উপকারও করতে পারবো না। মূলত যার প্রমোশনের পেছনে আমার মনে হয় না সততা ছিল সেই অর্থে। সুতরাং আমি কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন। বিষ্ণু দিনকে দিন আরও তার অবনতি হবে। সে হয়তো লোয়ার লেভেলে এরকম অসাধারণ গোল আরও করবে, কিন্তু আপনারা দেখবেন ও হায়ার লেভেলে আরও ফেল করবে। এই মুহূর্তে সেটাই বিশাল বড় সম্ভাবনা, আনটিল আনলেস ও কোনো দুর্দান্ত কোচের আন্ডারে আসে এবং কিছু মিরাকেল কিছু ঘটে যায়। কিন্তু এই মুহূর্তে ও যেই কোচের আন্ডারে রয়েছে, যারা ওকে প্রমোট করেছে, তাদের অত দৌড় নেই। হয়তো বুকে দম থাকতে পারে, কিন্তু মগজের অত দম নেই। বুকে দম আছে, মগজে অত দম নেই। যারা যারা আছে, বিনো, কোয়াদ্রাত, নিতু, সবাই মিলে ওর কোনো কিছু করতে পারবে না। এরা সবাই মিলে ওকে তুলেছে, দেখতে থাকুন। আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলি, আমার এক পরিচিত একটা ইস্টবেঙ্গল ফ্যান আছে। সে তার অল্প বয়স পড়াশোনা করছে, তো সে কিছু ইস্টবেঙ্গলের প্লেয়ারের সাথে টাচে আছে থ্রু হোয়াটসঅ্যাপ, যারা প্রমোশন পেয়েছে আইএসএল স্কোয়াডে। তো আমি ওই ছেলেটার মাধ্যমে চেষ্টা করেছি ইস্টবেঙ্গলের ওই প্লেয়ারদেরকে, মানে স্থানীয় প্লেয়ারদের কাছে একটা বার্তা পৌঁছাতে। তারা কেউ কেউ হয়তো এই মুহূর্তে আরএফডিএলে খেলছে, যে আরএফডিএলে এমন কিছু তুমি করো না যাতে করে তুমি আরএফডিএলে হিরো হয়ে যাবে, তখন বিষ্ণুর মতন, কিন্তু তার ফলস্বরূপ তুমি আইএসএলে গিয়ে ঝাড়টা খাবে। তো সেখানে আমি আমার ওই পরিচিত ব্যক্তিকে ব্যাপারটা ব্যাখ্যা করেছি অডিওতে, যে কেন তুমি এমন কিছু করো না যাতে করে তুমি আরএফডিএলে হিরো হবে। লোকে বলবে তুমি বিশ্বমানের গোল করেছো, যেমন ইস্টবেঙ্গল ক্লাব থেকে বলা হয়েছে, অনেক ফ্যান বলছে, আবার কেউ কেউ মানে ক্ষোভ প্রকাশ করছে যে আমি কেন প্রশংসা করিনি। তো ওরকমই বলেছি, এমন কিছু করো না, আরএফডিএল শুরু হওয়ার মুহূর্তেই বলেছি যে দিল্লি ফেজ, এমন কিছু করো না যাতে করে তুমি আরএফডিএলে হিরো হতে পারবে, কিন্তু তুমি হায়ার লেভেলে গিয়ে ফেল করবে। তো এটুকুই থাক। যারা যোগ্যতা বলে প্রমোশন পাচ্ছে, তাদের জন্য আমি ফ্রি সার্ভিস দিতে রাজি। কিন্তু যারা আমি মনে করি অযোগ্য হয়ে সঠতার অবলম্বন করে প্রমোশন পেয়েছে, তাদের জন্য আমি নেই। মানে আমাকে পেড কনসালটেশন দিলেও আমি তাদের জন্য নেই। অতটুকু আমার আর্থিক সঙ্গতি আছে, আমার যে পেশা এবং যেখানে আমি যেই দেশে চাকরি করি, আমার যা অর্থোপার্জন, তাতে করে মনে হয় না আমাকে কম্প্রোমাইজ করার দরকার আছে। আর ফ্রিতেও আমি জ্ঞান দিতে রাজি নই। এবার আসি একটু সিনেমায় আসি, মানে সিনেমা এগুলো টগল করতে থাকবো। তো একটা যে ময়দান সিনেমাটা, ময়দান আর
ওই কিংকং অ্যান্ড গডজিলা ওই সিনেমাটার দেখার একটা জিনিস মনে হয়েছে যে মানুষের একটা সামগ্রিক একটা যে ধৈর্যের অভাব ঘটেছে। বাচ্চাদের ক্ষেত্রে একটা বহু পুরনো একটা রোগ আছে, একটা সাইকিয়াট্রিক প্রবলেম আছে, যে কনসেন্ট্রেশন ডেফিসিট ডিসঅর্ডার, সিডিডি। তো অনেক বাচ্চা দেখবেন মানে কোনো কিছুতেই না মানে মনোনিবেশ করতে পারে না বেশিক্ষণ, একবার এটা করছে, একবার ওটা করছে, একবার সেটা করছে। তো এখন সেটা কনসেন্ট্রেশন আর আপনার পেশেন্স সব কিছু ঘেটে ঘুটে গেছে, শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, গোটা একটা সমাজের ক্ষেত্রে। মানে এই সিডিডিটা এখন একটা সোশ্যাল নর্ম হয়ে গেছে, এবং আমি এটা লক্ষ্য করছি এটা বিভিন্ন ব্যাপারে রয়েছে। সিনেমার প্রসঙ্গে তো আসবই, যেমন ধরুন আপনি দেখবেন, আপনি যদি কোনো ভালো জায়গায় নাটক দেখতে জানি, তো সেদিন একটা নাটক দেখতে গেলাম একাডেমি অফ ফাইন আর্টসে, এবং এটা শুধু এই সেদিনের নাটক দেখার ওই অভিজ্ঞতা থেকে না, আমি আগেও যখনই কলকাতায় এসেছি বিগত 2 বছর বেশ ঘন ঘন আমার আসতে হয়েছে কিছু ব্যক্তিগত কাজে, তো তখন আমি চেষ্টা করছি অন্তত একটা নাটক দেখার। আগে রেগুলার দেখতাম যখন কলকাতায় থাকতাম। তো আমি একটা জিনিস দেখেছি, ধরুন কারোর একটা ফোন বেজে উঠলো, স্মার্টফোন, সঙ্গে সঙ্গে কিছু সো কল্ড শিক্ষিত ইন্টেলেকচুয়াল দর্শক ঘেউ ঘেউ করে ওঠে, মানে একদম কুকুরের মতন চিল্লে ওঠে। তো সেই ব্যক্তি, আমার মনে হয় না কেউ ইচ্ছা করে আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের রিঙ্গিং টোন বা এগুলোকে অন করে রাখে। অনেক সময় ভুল করে হয়ে যায়, ধরুন এত মোড রয়েছে না মোবাইলে, আপনার এয়ার ফ্লাইট মোড, এই মোড সেই মোড, অনেক অনেক অপশান রয়েছে। তো অনেক সময় ধরুন আর এত স্মার্ট হয়ে গেছে ফোনগুলো যে হাত এদিক ওদিক হওয়ার সময় অনেক সময় এনেবেল ডিসেবল অনেক কিছু হয়ে যেতে পারে। তো কেউ, আমার মনে হয় না আজকালকার দিনে কেউ ইচ্ছা করে ঘেউ ঘেউ শোনার জন্য করে। তো যখনই হালকা হয়েও বেজে ওঠে, আমি দেখি কিছু শিক্ষিত লোক তারা কুকুরের মতন চিল্লিয়ে ওঠে। একাডেমি অফ ফাইন আর্টসও হয়, প্রত্যেকটা কলকাতার প্রত্যেকটা থিয়েটার হলে হয়। মানে যা না আপনার ওই রিংটোন, তার থেকে মনুষ্যরূপী ইন্টেলেকচুয়াল মনুষ্যরূপী কিছু সারমেয়র ভকভকটা একটু বেশি জোরে হয়। আর একজন না, মানে 3-4টে মনে হয় মানে ইন্টেলেকচুয়াল কুকুর চিল্লে ওঠে। তো এই ব্যাপারে আপনি যদি নিজেকে শিক্ষিত মনে করেন, সো মাচ কালচার্ড দ্যাট ইউ আর অ্যাটেন্ডিং দ্য থিয়েটার শোজ, তা আপনাকে না এই দ্য রেসপন্স টু সাচ কাইন্ড অফ মাইনর ইনসিডেন্টস, ফ্রিঞ্জ ইনসিডেন্টস, এটা একটু সোবার হওয়া প্রয়োজন, যেটা হয় না। ধৈর্যের অভাব। এবার ধৈর্যের অভাব আপনি কেমন দেখুন, যে কিংকং যে সিনেমাটা, কিংকং গডজিলা, আমরা আগে কী দেখতাম যে কোনো এই ধরনের সিনেমাতে, যেখানে ধরুন একটুখানি সায়েন্টিফিক ফিকশন টাইপ যে হলিউড মুভিগুলো, একটা স্টোরি আস্তে আস্তে ডেভেলপ করতো। ধরুন কিংকং আপনারা যারা অরিজিনালটা দেখেছেন, মানে প্রথম দিকে কিংকং, সেখানে দেখবেন প্রথমে একটা স্টোরি একটা ডেভেলপ করছে কিছু মানুষকে নিয়ে, এবং তারপর কি হচ্ছে মানে অ্যারাউন্ড হাফ টাইমের জাস্ট হওয়ার আগেই একটা কিংকংয়ের একটা করে একটা আওয়াজ, আর কিংকং যে আসছে তার একটা পূর্বাভাস আপনি পেয়ে গেলেন যে হাফ টাইমের পর কিংকং আসতে চলেছে। বা যে কোনো ধরুন বিভিন্ন তখনকার যে ধরনের সিনেমাগুলো হয়েছে, অ্যাপার্ট ফ্রম সায়েন্টিফিক ফিকশন, ধরুন বুলেট ট্রেন বলুন, বা মানে ট্রেনে হাইজ্যাকিং হচ্ছে, বা ধরুন আগুন লেগে যাচ্ছে, টাওয়ারিং ইনফার্নো, মানে একটা প্রথমে একটা স্টোরি লাইন ডেভেলপ করছে গ্র্যাজুয়ালি, মানে দর্শক ইনভলভ হচ্ছে স্টোরির সাথে। তারপর কিন্তু আসছে সেই দুর্ঘটনা বা সেই বীভৎস ঘটনা বা সেই রোমহর্ষক ঘটনা, কিংকংয়ের আগমন, বা একটা আগুন মানে ধ্বংস করে দিচ্ছে একটা বিল্ডিংকে, বা একটা হাইজ্যাকিং শুরু হয়ে গেল, সেগুলো একটা স্টোরিকে ডেভেলপ করার পর হচ্ছে। আর এখন কি হয়েছে, মানে যারা ধরুন মুভি বানাচ্ছে, সে আপনার এই বলুন কিংকংয়ে যারা ধরুন স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, এরা মানে বুঝতে পারছে না যে পাবলিকের অ্যাটেনশনের কী অবস্থা। মানে তারা প্রথম 5 মিনিটের মধ্যে কিংকংকে ঢুকিয়ে দিচ্ছে, মানে স্টোরি ফরি গুড়ি মারো, স্টোরি তৈরি হলো না, কিংকং ঢুকে গেল। শুধু কিংকং না, প্রথম 5 মিনিটের মধ্যে আপনার কিংকং গডজিলা দুজনেই ঢুকে গেল। আর আরও একটা ব্যাপার আছে যেটা সেটা ধৈর্যের সাথে সম্পর্কিত নয়, যে মশালা মেকিং, যে এখন একটা চূড়ান্ত গ্লোবালাইজেশন হয়ে গেছে, মানে মুভিগুলো বানাচ্ছে ওই লক্ষ্য নিয়ে। কিংকং গডজিলাকে প্রায় গোটা বিশ্বে ঘোরালো তাদেরকে। একটা সময় প্রথমে তো চাইনিজ কিছু মঙ্গোলিয়ান ক্যারেক্টারকে রয়েছে মেন ক্যারেক্টার, মানে মোটামুটি আপনার ওই মঙ্গোলিয়ান দেশগুলো ক্যাপচার করে নিল তাদের বিজনেসটা, মানে চায়না, জাপান, কোরিয়া, তাইওয়ান, এটা ধরে নিল। তো আমি দেখতে দেখতে ভাবছি এরা কি এরপর একটুখানি আপনার এই মিডল ইস্টে একটু ইসলামকে টাচ করবে, একটু হিন্দুত্বকে টাচ করবে, ইন্ডিয়াতে এসে এরকম করবে কি না।
তা দেখলেন না ঠিক কিছুক্ষণ বাদে গল্পটাকে নিয়ে চলে গেল আপনার মিড কায়রোতে। সেখানে মানে টাচ করা হয়ে গেল, আপনার ইসলামিক পপুলেটেড দেশগুলোকে টাচ করা হয়ে গেল, ওরা ওইটা অন্তত দেখতে যাবে। তারপর একটুখানি ল্যাটিন আমেরিকাকে টাচ করে গেল, ব্রাজিলে চলে গেল, তা আলটিমেটলি ইন্ডিয়াতে এলো না। তা আমি হচ্ছে আসলে ইন্ডিয়াতে এলো না মানে আমরা এখন মানে বিশ্বগুরু, মানে আমরা মানে বিশ্বের একটা নাকি অন্যতম পাওয়ার, ইন্ডিয়াতে এলো না কেন? তারপর আমার মনে হলো হয়তো এই জন্য ইন্ডিয়াতে আসেনি যে সিনেমাটাতে এত হনুমান রয়েছে। মানে আমি হিন্দি ভার্সনটা দেখেছি, আমি যেই টাইমে হলে গেছিলাম তখন হিন্দিটাই চলছিল, যে বানার বানার বলছে। তো আমি ভাবলাম তাহলে তার এটা টাচ হয়ে গেল। মানে চাইনিজের ক্ষেত্রে কিছু ক্যারেক্টার, কিন্তু এখানে আপনি দেখা যাচ্ছে মানে এত কিংকং রয়েছে এবং কিংকং প্রজাতির লোকজন রয়েছে সিনেমাটাতে, মানে এপ রয়েছে, যে আমার মনে হলো তাহলে তো অটোমেটিক্যালি মানে গোটা সিনেমাটাতে ভারতকেও মোটামুটি টাচ করে গেল। তো কিন্তু একটা মুশকিল আছে, আমি যদি এই লজিকে যাই, একটা মুশকিল আছে যে ধরুন টাচ তো করে গেল, মানে বললাম বানর সেনা গোটা সিনেমাতে অনেক রয়েছে, কিন্তু আবার এই বানরদেরকে নিয়ে বোধহয় আমেরিকাতে বোধহয় এখন একটু ভেগান নিয়ে একটু প্রবলেম হচ্ছে। গোটা আমেরিকা, ইউরোপে মানে যারা ভেগান তারা একটুখানি ওই অ্যান্টিমিট মানে মাংসের বিরোধী একটা একটা ক্যাম্পেনিং চালাচ্ছে। তাই জন্য কিংকংকে দিয়ে মানে মাংস খাওয়ালো গোটা সিনেমা জুড়ে, কিংকংকে দিয়ে প্রচুর মাংস খাওয়ালো, এমন যে তার দাঁতটাও মানে ভেঙে গেল। তার জন্য তাকে ডেন্টিস্টের কাছে যেতে হলো, মানে ডেন্টিস্ট এলো তার কাছে, এসে দাঁত ফাত রিপ্লেস করে দিল, টুথ এক্সট্রাকশন করলো। তো অদ্ভুত ব্যাপার দেখুন, মানে কিংকং মূলত একটা গরিলাকে ক্যারেক্টারকে ওর স্কেল আপ করে কিংকংটা তৈরি করা হয়েছে, মানে গরিলা ওয়েন্ট রং। তো গরিলা বলুন বা হনুমান এরা কিন্তু শিম্পাঞ্জি, এরা কিন্তু সব কলা মানে পিওর ভেজ, মানে একদম তাদের জীবনটাই পুরো রামনবমী টাইপ, মানে 100% ভেজ। কিন্তু এই সিনেমাটাতে মনে হচ্ছে মানে আমেরিকান যে আপনার রয়েছে মিট ইন্ডাস্ট্রি, ওরা তো একটা বিশাল লবি, ওরা বোধহয় কিছু একটা বোধহয় ফান্ডিং করেছে। তো দেখা গেলো গোটা সিনেমায় মানে কিংকং বলছে মাংস ছাড়া আমি বাঁচবো না। তো এই ব্যাপার এবার আপনি বললেন এত সমালোচনা করছেন দাদা, আপনি এই কত সিনেমা বোঝেন, কত সিনেমা দেখুন। একটা জিনিস আপনাদের বলি, এই সমালোচনা আর ভালো লাগার মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে। সমালোচনা আর ভালো লাগার মধ্যে প্রচুর ফারাক আছে। আমি বলছি না আপনার সিনেমাটা দেখবেন না, আমি যদি এটা শুনি এবং আমি নিজেও আরেকবার হয়তো সিনেমাটা দেখতে যাব। দেখুন আমাদের মানুষের মধ্যে এত প্রেম ভালোবাসা আছে, এত স্বামী স্ত্রীর মধ্যে তো অবশ্যই আছে না প্রেম ভালোবাসা, কিন্তু মানুষের প্রত্যেকের মধ্যে তো কিন্তু প্রচুর ত্রুটি আছে। তার মানে যে প্রেম ভালোবাসা নেই, আকর্ষণ নেই, তা তো নয়। যেমন আপনার ধরুন চিরঞ্জিত, বাংলার ছবির সুপারস্টার, ওর একটা ক্ষোভ আছে। চিরঞ্জিত খুব শিক্ষিত, যাদবপুরের ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট, যে ওর বেদের মেয়ে জ্যোৎস্নাকে নিয়ে লোকে খুব হ্যাটা করে, যারা একটু ইন্টেলেকচুয়াল এলিট সোসাইটি হ্যাটা করে একটা সিনেমা হয়েছে নাকি। কিন্তু দেখুন বেদের মেয়ে জ্যোৎস্না আমার দেখা তখনকার দিনে একদম সুপার ডুপার হিট। প্রচুর ত্রুটি আছে, টেকনিক্যাল ত্রুটি আছে, কিন্তু কি তবু লোকে দেখতে গেছে, আমিও দেখতে গেছি। কেন? একটা আকর্ষণ আছে, দোষ ত্রুটি আছে, তার সাথে আকর্ষণ আছে। তো আপনার যদি ধরুন কিংকং ভালো লেগে থাকে, তার সাথে কিন্তু এই যে এই দোষ ত্রুটি থাকা বা খামতি থাকা বা অদ্ভুত ব্যাপারগুলো থাকা, এর কোনো সম্পর্ক নেই, ভালো লাগতেই পারে। মানে কোনো কিছুতে ধরুন আপনি একজন ব্যক্তি, আপনাকে তো নিশ্চয়ই কারো না কারো ভালো লাগে। যদি আপনি বিবাহিত হন, আশা করি আপনার স্ত্রীর আপনাকে পছন্দ, ধরে নেওয়াই যায়, বা আপনার ধরুন একটা প্রেম আছে, আপনার গার্লফ্রেন্ডে আপনার পছন্দ, কিন্তু আপনি বা আমি নিশ্চয়ই মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তাই তো? সেই ত্রুটি থাকার ভালো লাগার সাথে কোনো সম্পর্ক নেই, শুধু ব্যাপারটা তো গায়ে নেবেন না। আরেকটা ব্যাপার দেখলাম এই কিংকং সিনেমাটাতে, যে অরিজিনাল যেসব কিংকং সিনেমাগুলো ছিল সেখানে একটা মানুষের গল্প ছিল, তার মধ্যে কিংকংকে ঢোকানো হয়েছে। মানে কিংকং ওয়াজ অ্যামং আ স্টোরি অফ হিউম্যান বিংস। কিন্তু এখন যে কিংকংটা হচ্ছে বা এই সিনেমাটার ক্ষেত্রে, এখানে কিংকংদের গল্পের মধ্যে আপনার মানুষকে কিছু গুজে দিয়েছেন। মানে কিংকং আর কিংকংয়ের সমগোত্রীয় প্রচুর ওরকম এপ রয়েছে, বানর সেনা রয়েছে এবং গডজিলাও রয়েছে, আর কি সব মানে আপনার মথ মানে ওই আপনার বলছি ওই প্রজাপতি মথ বিভিন্ন জীবজন্তু আছে, কীটপতঙ্গ আছে। গল্পটা মোটামুটি তাদের নিয়েই, এবং সেই গল্পের মধ্যে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে মানুষের গল্পে জীব নয়, জীবের গল্পে মানুষ। তো তার ফলস্বরূপ যেহেতু জীবের আচার আচরণ খুব একটা ভালো বোঝা যায় না,
আমি তো অন্তত বুঝি না, আমি তো অত অ্যানিম্যাল এক্সপার্ট নই, তো সিনেমার স্টোরি লাইনটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। হচ্ছিল মোটামুটি বোঝা যাচ্ছিল, কী হচ্ছিলো বুঝলাম না, তারপর বুঝে গেলাম এটা তো জীবজন্তুদের গল্প, তো অতটা ইন্টেলেকচুয়ালিজম এক্সপেক্ট করা উচিত না। কেননা আমরা বলি যে অনলি হিউম্যান বিং ইজ ইন্টেলেক্ট, তাই তো, ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যাজ ইন্টেলেক্ট। তো সেক্ষেত্রে জীবদের তো অতটা আমরা আগেই জানি, তো জীবরা যেখানে গল্পের চরিত্রে মুখ্য ক্যারেক্টারে রয়েছে, তো সেখানে আশা করিও নি যে খুব একটা লজিক থাকবে, খুব একটা ইন্টেলেক্টের ব্যাপার স্যাপার থাকবে। তো এই গেল আপনার মোটামুটি কিংকংয়ের ব্যাপার স্যাপার। আচ্ছা, এই কিংকং ব্যাপার স্যাপার নিয়ে বলি যে একটা আরএফডিএলে যে একটা ম্যাচ হয়ে গেল গতকাল অ্যাডামাসের সাথে, সেখানে দেখলাম হাফ টাইমে একটু আগে হঠাৎ করে ইস্টবেঙ্গলের যে সাইড বেঞ্চ থেকে কেউ খুব মানে ঘেউ ঘেউ করে মানে উঠলো, মানে মনে হচ্ছে অ্যাডামাসের বেঞ্চের ক্ষেত্রে আচ্ছা কি মানে আপনার এই কী যেন ওই আপনার ওই গড়গড় বাংলা পক্ষ নাকি, বাংলা আপনার দেশ ভাবুন, মানে বোঝা যাচ্ছে বোধহয় কিছু একটা ঝামেলা হয়েছে দুপক্ষের মধ্যে, অ্যাডামাস ইস্টবেঙ্গল বেঞ্চের মধ্যে। তো বলছে যে তোমরা ভাই বাংলাকে রক্ষা করছো, তোমরা কি বাংলা পক্ষের প্রতিনিধি, মানে গড়গড় চ্যাটার্জিদের ওই যে গ্রুপরা সংগঠনের প্রতিনিধি, মানে আমরা পুরো দেশের কথা হচ্ছে। ভাই 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 শোন, তুই যেই বেঞ্চে বসে থাকি এমন কিছু হাইফাই কোচ নোস তুই, হ্যাঁ এমন কিছু হাইফাই নোস, তো তোকে যদি লাথি মেরে ওখানে কিছু কেরালার কোচকে বসিয়ে দেওয়া হয়, এই বাতেলাটা মারবি কোথা থেকে, মানে গ্যালারিতে বসে? শোন তোরা আগে শোন, সব তো ইন্টেলেকচুয়ালি সব আইনস্টাইন। যেটা বলা হচ্ছে যে সিনিয়র লেভেলে কোনো অসুবিধা নেই, দেশের শ্রেষ্ঠ প্লেয়ারদের নেওয়া উচিত, দেশের কথা ভাবা উচিত, দেশের কথা, হ্যাঁ বাংলার কথা নয়। কিন্তু তুমি যখন একটা ডেভেলপ করছো তোমার প্রাইমারি স্কুল, সেখানে যদি ইউপি, বিহার, কেরালা, মধ্যপ্রদেশ এখান থেকে যদি আপনার মমতা ব্যানার্জি মানে একদম ট্রাক বোঝাই করে স্টুডেন্ট নিয়ে আসে, ভাই তুই কোথায়, তুই তো মানে এ লাইসেন্স বি লাইসেন্স কী লাইসেন্স করেছিস জানি না, মানে তুই কে বলেছিস, কিন্তু তোর তো ভাই মাধ্যমিকই পাস করতে পারতি না, হয়তো তুই সরকারি স্কুল থেকে পাস করেছিস, হয়তো তুই তো হয়তো অ্যাডমিশনই পেতি না, 8 পাসও করতি না, মানে তুই ওই স্টেডিয়ামটা দিল্লি স্টেডিয়ামের মানে যে সিকিউরিটি গার্ডের চাকরিটাও পেতি না, হয়তো পেতি, হয়তো গ্রুপ 4 টোর হয়ে হয়তো কোথাও একটা পেতি, স্টেডিয়ামের বাইরে থাকতি, ওই বেঞ্চে বসে চিল্লাতে পারতি না, তোরা কি বাংলা পক্ষ? ডেভেলপমেন্টে প্রত্যেকটা একটা দায়িত্ব আছে। পশ্চিমবঙ্গের এমপির দায়িত্ব যেমন একটা দেশের প্রতিনিধিত্ব করা, হ্যাঁ দিল্লিতে গিয়ে, তেমনই তার যে কনস্টিটিউয়েন্সি আছে মেম্বার অফ পার্লামেন্টের 7খানা অ্যাসেম্বলিকে নিয়ে যে একটা এমপি সিট হয়, সেটা দেখভাল করার দায়িত্ব রয়েছে, এর জন্য একটা স্ট্রাকচার রয়েছে। তো ডেভেলপমেন্টে যে করা হয়েছে, কোটা কেন করা হলো তাহলে, কেন কোটা করা হলো ন্যাশনাল লেভেলের জন্য, যে কেরালার জোন থেকে, কেরালা স্টেট থেকে 3টে, ইস্ট জোন থেকে 3টে, নিশ্চয়ই একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার আছে, ফোকাসের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল যেটা একটা হোম টাউন, তো মালাপ্পুরাম নয় না, কোজিকোডও নয়, কলকাতা ক্লাব হুইচ ইজ অল ইন্ডিয়া ক্লাব। তো সে কলকাতার কোন রাজ্যে অবস্থিত, বাংলাদেশেও নয়, কেরালাও নয়, পশ্চিমবঙ্গ। তো কলকাতার একটা ক্লাবের যে ডেভেলপমেন্টের যে প্রজেক্ট, তার দায়িত্ব কিন্তু বাংলার অল্পবয়সী ছেলেদের তুলে ধরা। তারা উঠতে পারলো কি পারলো না সেটা অন্য কথা। আজ মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ এডুকেশন বোর্ড স্টুডেন্ট তুলতেই পারে, তারপর তারা আইআইটিতে গেল কি না, দেশের বাইরে গেল কি না, সেইটা করতে পারে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের পড়াশোনাটার দেখভাল করা, কেরালার ছেলেদের পড়াশোনা দেখভাল করা না। তার জন্য কেরালার যে মুখ্যমন্ত্রী আছে সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? সব জায়গায় গিয়ে অল ইন্ডিয়া মারাচ্ছে, তো নিজের চাকরিটা না থাকলে এইগুলো বলার সাহস পেতি, মূর্খ কোথাকার। আচ্ছা, এবার আসি আপনার এই ময়দান সিনেমাটা। এখানেও চূড়ান্ত ধৈর্যের অভাব, মানে বনি কাপুর অবশ্য খুব একটা যে একটা হিস্টোরিক্যাল একটা সিনেমা টিমনা আগে করেছে তা নয়, ওই রূপকি রানী চৌরকো রাজার টাইপ ঠিক আছে, মিস্টার ইন্ডিয়া টাইপ ফ্যান্টাসি ঠিক আছে, ওটা শেখর কাপুরের দৌলতে হয়ে গিয়েছিল মোটামুটি। একটা শ্রীদেবীর একটা গ্ল্যামার ট্যামার ছিল, একটা নীল শাড়ি আর সুন্দর একটা গান টান ছিল, হয়ে গেছে ব্যাপারটা। এবার ময়দান হচ্ছে একটা হিস্টোরিক্যাল মুভি, এবার দেখবেন কি দেখবেন না অবশ্যই জান। আমি গেছি, আমি যদি এই অডিও ফিডব্যাকটা শুনতাম বা অডিও স্টোরি, তারপরে আমি নিজেই যেতাম। কেন যেতেন? কেননা এখানে যে ভারতের একটা ফুটবলের গোল্ডেন এরা ছিল, সেটাকে
সেই স্টোরিটাকে কভার করা হয়েছে, মানে 1952 অলিম্পিক, 56 অলিম্পিক, আপনার তারপর 62 অলিম্পিক এবং সর্বশেষ 1964 এশিয়ান গেমস, যেখানে চুনি গোস্বামী, পিকে ব্যানার্জির টিমটা গোল্ড মেডেল জিতেছিল ফাইনালে সাউথ কোরিয়াকে হারিয়ে। গ্রুপ লেগে তারা প্রথম ম্যাচে সাউথ কোরিয়ার কাছে 4-0 গোলে হেরে গিয়েছিল, কিন্তু ফাইনালে তারা সাউথ কোরিয়াকে হারিয়ে দেয়। একটা অদ্ভুত একটা গল্প। আর মূলত তখনকার যে কোচ ছিল এই লম্বা সময়টা ধরে, রহিম স্যার, তার জীবনী নিয়ে। এবার এটা ঠিক জীবনী নয়, মানে এবার কী হয়েছে, কেন বলছি, একটু বনি কাপুরের একটু সমস্যা আছে। উনি না ওই গল্পটা শুরু করেছে একদম 52 অলিম্পিক্স থেকে। তার আগে কোত্থেকে রাহিম এলো আপনি কিছুই জানেন না, মানে কিচ্ছু আপনি জানতে পারবেন না। ডাইরেক্ট অলিম্পিকে চলে গেছে এবং তারপর এই যে টুর্নামেন্টগুলো হয়েছে, টুর্নামেন্টে খেলা স্কোর-ফোরগুলো, গোল, লিড, ট্রেলিং, এই ব্যাপারগুলো, ইনসিডেন্টগুলো কভার করেছে। কিন্তু যেটা উনি একদমই কভার করেননি, যে কোচ হিসেবে রহিম কী করলো ম্যাচগুলোর মাঝে। মানে ধরুন টুর্নামেন্টের আগে ইন্ডিয়া টিম স্কাউটিং করছে, কিছু প্লেয়ারের ক্ষেত্রে দেখালো রহিম, বলরামকে তুলে আনলো, চুনি, পিকেদের আইডেন্টিফাই করলো। বাকি ওই পিটার থঙ্গরাজ, বিশাল লম্বা গোলকিপার, আমাদের আদিত্য পাত্র টাইপ নয় ইস্টবেঙ্গলের, এই কয়েকজনকে করলো। বাকিদের কোত্থেকে কী পেলো সেটা দেখালো না। ঠিক আছে, স্কাউটিংটা অতটা ইম্পর্টেন্ট না, যথেষ্ট দেখিয়েছে। কিন্তু যেটা একদমই দেখায়নি সেটা হচ্ছে যে এতগুলো ম্যাচ দেখালো, মানে আপনার এই বললাম না এতগুলো ইভেন্ট, যে 52, 56, 60, 52, 56, তারপর 64, একদম 62, 64 আমার ঘেটে গেল। এই যে এতগুলো ইভেন্ট দেখালো অলিম্পিক্সের আর এশিয়ান গেমসের, এখানে এতগুলো ম্যাচ দেখালো, প্রায় প্রত্যেকটা ম্যাচেরই ভালো অ্যাকশান দেখিয়েছে, মানে দৌড়ঝাঁপ, মানে গোল ফোল, এগুলো দেখিয়েছে। জানি না এগুলো কতটা হিস্টোরিক্যালি কারেক্ট, কেননা ওই নিয়ে আমার পড়াশোনা নেই, কিন্তু আপনার ধরে নিলাম ওগুলো কারেক্ট না হলেও ভালো দেখিয়েছে, মানে আপনার যেই অ্যাকশানগুলো, মানে ফুটবলের স্পোর্টস অ্যাকশান। কিন্তু একটা কোচের জীবনী নিয়ে তো গল্প, মানে কোচকে নিয়ে গল্প, কিন্তু সেখানে একটুও কোচিং দেখায়নি। মানে বিফোর ম্যাচ, ডিউরিং ম্যাচ, আফটার ম্যাচ, ম্যাচের আগে, ম্যাচের সময়, ম্যাচের পরবর্তী সময় কোচ কিছু টেকনিক্যাল টিপস দিল, কিচ্ছু মানে এক ফোঁটা কভার করেনি, মানে ওখানে একটু রিসার্চ করেনি। এবার আপনি বলতে পারেন এত আগে রহিম স্যার মরে গেছে, কী করে জোগাড় করবেন? না, এত আগে মরেনি উনি। ওই এশিয়ান গেমসটা গোল্ড মেডেলটা হলো তখন ওনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার অবস্থায়, মানে লাং ক্যান্সার। তার কয়েক মাস, 9 মাস বাদে উনি মারা যান। কিন্তু তার ছেলে হাকিম, সে কিন্তু তখন অলরেডি ইন্ডিয়া টিমে খেলছে, এবং সেই ব্যাচের আপনারা ধরুন পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, তারা তো বহুদিন বেঁচে ছিল। তারা অনেক লেখালেখি করেছে, অরুণ ঘোষ ছিল, তারা অনেকে লেখালেখি করেছে, মানে প্রচুর কিন্তু কন্টেন্ট আছে, হিস্ট্রি আছে, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বইতে, হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা বইতে, কিন্তু ওইগুলো নিয়ে রিসার্চ করা একদম ধার ধারেনি বনি কাপুর। মানে মানে গোলগুলো হচ্ছে, ম্যাচের রেজাল্ট হচ্ছে, ম্যাচের অ্যাকশান দেখছেন, কিন্তু আপনি যদি জানতে চান রহিম স্যার কেন কোচ হিসেবে ভালো ছিলেন, এক ফোঁটা কিচ্ছু জানতে পারবেন না। তো এই হলো ময়দান সিনেমাটা। এবার দেখবেন কি দেখবেন না, আমি দেখতে যেতাম, কেননা দেখুন ম্যাক্সিমাম লোক জানেই না যে ভারতের ফুটবল ইতিহাসের একটা গোল্ডেন পিরিয়ড আছে। তো অন্তত গোল্ডেন পিরিয়ডটা জানার জন্য আপনার যাওয়া উচিত। মানে অন্তত এইটা জানবেন যে ভারতীয় ফুটবল কিন্তু মানে একটা সময় এশিয়ান লেভেলে একদম টপের দিকে ছিল, টপ সারি, মানে এশিয়ান গোল্ড মেডেল জিতেছে বলে বলবো না, 1 নম্বর, মানে একদম টপ লেভেলে ছিল। পরবর্তীকালে 70s থেকে একদিকে আপনার নকশাল আন্দোলন শুরু হলো, অনেক সমস্যা, সোসাইটিতে অনেক প্রবলেম হতে শুরু করলো, তখন একটা সামগ্রিক একটা অধঃপতন এসে গেল বাংলা সমাজে। সে শিল্পে বলুন, সাহিত্যে বলুন, খেলাধুলোয়, ওই নকশাল আমল থেকে শুরু হলো। তার জন্য আমি বলছি না যে নকশালরা দায়ী, বলছি মাইলস্টোনটা, সেটা একটা অন্য একটা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট, একটা সোশিও হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট, কেন তখন থেকে অধঃপতন হলো সেটা নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। কিন্তু একটা অধঃপতন শুরু হলো, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু ভারতীয় ফুটবলে একটা গোল্ডেন পিরিয়ড ছিল, সেইটা আপনাদের অন্তত জানা উচিত। আর পিকে, চুনির খেলার
প্রচুর অংশ দেখালো, জানি না কতটা হিস্টোরিক্যালি কারেক্ট। আমার একটা ছেলে খেলা খুব ভালো লাগলো, সেই ছেলেটা হচ্ছে রাম বাহাদুর, যে ঘটনাচক্রে ইস্টবেঙ্গল রাইট ব্যাক খেলতো, তার প্রচুর অ্যাকশন দেখালো, জানি না কেন, হয়তো তার সম্পর্কে অনেক তথ্য আছে বিভিন্ন লেখালেখিতে। তো তার অনেক ম্যাচ চলাকালীন অনেক অ্যাকশন দেখালো। তো মনে হলো আমাদের যদি একটা রাম বাহাদুর এখন থাকতো, কেন ইস্টবেঙ্গল এই মুহূর্তে সাইড ব্যাকগুলো এমনই ফালতু যে মনে হলো যদি একটা রাম বাহাদুরকে আবার আমরা ফেরত পেতাম। তো রাম বাহাদুর দেরাদুনের ছেলে, আপনারা বলতেন এ বাঙালি অবাঙালি, আমি আবার বলেছি সিনিয়র লেভেলে রাম বাহাদুর এদেরকে কিন্তু তৎকালীন যে অফিসিয়ালরা ছিল ওরা কিন্তু সব সিনিয়র লেভেলে নিয়ে এসছে, মানে সিনিয়র লেভেলের যোগ্য হিসেবে এনেছে। এমন নয় যে ও আনা মানা খাজা সব এনে এদেরকে গ্রুমিং করছে, তা কিন্তু নয়। এদেরকে যাদের আনা হয়েছে তারা মোটামুটি সিনিয়র লেভেলের যোগ্য বলেই আনা হয়েছে। বাইচুংকে এনে এমন নয় যে প্রচুর দিন ধরে RFDL খেলিয়েছে, CFL খেলিয়েছে, বাইচুং এসেই কিন্তু প্রথম মরশুমেই ঢুকে গেছে সিনিয়র টিমে। তো আমার কথা হচ্ছে এটাই যে আপনি ভিন রাজ্য থেকে প্লেয়ার আনলে তাদেরকে আনবেন যারা রেডি। আপনার অত মুরত থাকলে, বুকের দম থাকলে নিয়ে আসুন না। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কটা কেরালার ছেলেকে নিয়ে আসুন, ওই দম তো নেই, বুকে তো ওই দম তো নেই, পকেটে ওই দম নেই, মাথায় ওই দম নেই। তা আনা খাজা মাল ধরে আনছেন কেরালা থেকে, কেরালাতে এতগুলো ছেলে ন্যাশনাল টিমে আছে, ধরে আনুন। কোথায় আপনার বুকে দম, কোথায় আপনার বুকে দম? বড় বড় বাতেলা, তখন তো অল ইন্ডিয়া মাথায় থাকে না, তখন আমি নিজে ডেভেলপ করবো কেন? কেন আপনি সিনিয়র টিমের জন্য অল ইন্ডিয়াটা মারান, বুঝলেন? ধরে আনুন ন্যাশনাল টিমের জন্য, বিহারি, ইউপি, গুজরাটি, যেখানে যত ন্যাশনাল টিমের প্লেয়ার আছে ধরে আনুন। জুনিয়র লেভেলে আপনি জুনিয়রদের সর্বনাশ করছেন, জুনিয়র বাঙালি ছেলেদের ফিউচার কেরিয়ার। যাকে আমি চেষ্টা করলাম। ময়দান অবশ্যই দেখবেন। কিংকং দেখতেই পারেন, আমি বললাম তো, আর দেখতেই পারেন, কেননা এখনকার দিনে কী আছে, লোকে এমন করে একটা সিনেমা দেখতে গেলে যে মানে জীবনের পুরো জীবনটাকে দিয়ে দিচ্ছে। মানে আরে বাবা, একটা সিনেমা দেখে এমন কিছু না যে দেখুন আকিরা কুরোসাওয়া, সত্যজিৎ রায় এরা প্রচুর ভালো ভালো সিনেমা করে গেছে, তাদের প্রচুর ভক্ত আছে, তারা ওই দেখেছে আর ভুলে গেছে, দেখেছে আর ভুলে গেছে। আপনি নয় একটা বাজে বই, অনেক টেকনিক্যাল ত্রুটি থাকার বই দেখবেন, এন্টারটেইন হবেন, চিপস খাবেন, পপকর্ন খাবেন, ভুলে যাবেন। ওই নিয়ে অত ভাবতে হবে না। একটা দুর্দান্ত বইয়ে সিনেমা এলেও যে আপনাকে দারুণ, আপনাকে মানুষ হিসেবে বদলে দেবে তা নয়। এতে যত লোক সত্যজিৎ রায়ের ফ্যান তত লোক কি ইন্টেলেকচুয়াল আছে বাংলায়? কি মানে যারা আকিরা কুরোসাওয়া বা রেনোয়া ফেনোয়া যত দেখেছে তত নেই মশাই। এই তো দেখছেন মানে একাডেমিতে চিল্লামিল্লি করে কুকুরের মতন। তো ভালো বইও যেমন আপনাকে দারুণ ভালো কিছু করে দেবে না, মন্দ সিনেমা আপনাকে দারুণ মন্দ কিছু করে দেবে না, ঠিক আছে? দেখুন, একটা ভালো টাইম পাস করুন, কি ঘরে বসে এর সাথে ওর সাথে খুনসুটি করছেন, একে ওকে গাল মন্দ করছেন, যান দেখুন, ময়দান দেখুন, কিংকং দেখুন। আর ওই যেটা বললাম ওইটা মনে রাখার চেষ্টা করবেন যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার দায়িত্ব আপনার ঘরের ছেলেদের ডেভেলপ করা, আর সিনিয়র টিমের ক্ষেত্রে আপনার দায়িত্ব দেশের সেরা প্লেয়ারদের নিয়ে আসা। আপনি দেশের সেরা প্লেয়ারদের আনতে পারছেন না, তাই ধরে আনছেন, মানে অল্প বয়সী কিছু ডিফেক্টিভ ছেলেকে ধরে আনছেন বিভিন্ন রাজ্য থেকে। ওটা করবেন না, আর ফালতু ওসব চিল্লাবেন না। আচ্ছা, সবাই অনেক কথা হলো, সকলে ভালো থাকবেন, এনজয় করুন। আর ওই যা বললাম, আর ওই বিষ্ণু নিয়ে আর কিছু বেশি আমি বলবো না, আপনারা দেখতে থাকুন।